আর প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করো, অর্থাৎ তোমরা যারা 11 থেকে দ্বাদশ শ্রেণীতে উঠলে, তোমরা জেনেই গেছো যে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু দেওয়া হয়েছে। তো আজকে আমি আলোচনা করব, দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক দ্বাদশ শ্রেণী বিষয় ভূগোল পার্ট 1। এটা হচ্ছে পার্ট 1-এর উত্তর। দেখো, এখানে তোমাদের মাত্র 4টি প্রশ্ন দিয়েছে। এই 4টের প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করব এবং তোমাদের বাকি সাবজেক্টের যে উত্তরগুলো প্রশ্নগুলো যে দেওয়া হয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, সেই উত্তরগুলো আমি আস্তে আস্তে সলভ করে দেবো। এবং তোমাদের ইতিহাসের কিন্তু আমি মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর আপলোড করে দিয়েছি। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে, লিঙ্কে ক্লিক করে উত্তরগুলোকে দেখে নিও এবং তোমাদের কোন কোন সাবজেক্টগুলো আগে দিতে হবে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আজকের ভিডিওটি তোমরা দেখতে থাকো। তাহলে তোমাদের পার্ট 1-এর প্রথম প্রশ্ন দেখো, হ্যাঁ, অবরোহণ, আরোহণ ও পর্যায়নের মধ্যে আন্তঃসম্পর্ক নিরূপণ করো। তো তোমাদের অনেকের পাঠ্য বইতে কিন্তু উত্তরটি রয়েছে, তোমরা সেখান থেকেও লিখতে পারো এবং তোমাদের যদি ইচ্ছা হয় এখান থেকেও তোমরা লিখে নিতে পারো। তো চলো উত্তরটা আমরা আলোচনা করি। দেখো, উত্তরটি বলা হচ্ছে অবরোহণ, আরোহণ ও পর্যায়নের মধ্যে আন্তঃসম্পর্ক কি? দেখো, ভূমিরূপ পরিবর্তনে অবরোহণ এবং পর্যায়ন শক্তি একসাথে কাজ করে থাকে। অবরোহণ হলো ভূমিভাগের ক্ষয় ও অপসারণ এবং আরোহণ হলো ক্ষয়জাত পদার্থের সঞ্চয়। ক্ষয়ের অবসাম্বী ফল হলো সঞ্চয়, কারণ ক্ষয়জাত পদার্থ অবশ্যই কোনো এক সময় ও কোনো এক স্থানে পরিবহনের মাধ্যম থেকে অধক্ষিপ্ত হয় ও এদের সঞ্চয় ঘটে। ফলে সঞ্চয় হলো ক্ষয়ের পরিপূরক, অর্থাৎ আরোহণ হলো অবরোহণের পরিপূরক। অবরোহণ ও আরোহণ একসঙ্গে কাজ করে ভূপৃষ্ঠের বন্ধুরতার হ্রাস ঘটিয়ে একটি সামঞ্জস্যপূর্ণ সাধারণ তল বিশিষ্ট ভূমিভাগে উপনীত করে। এটাই হলো পর্যায়ন প্রক্রিয়ার উদ্দেশ্য। সুতরাং পর্যায়ন প্রক্রিয়া মূলত অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্য দিয়ে উঁচু ভূমিভাগকে সমুদ্রতলে পর্যবসিত করতে সচেষ্ট থাকে। অতএব অবরোহণকে বাদ দিয়ে আরোহণ প্রক্রিয়া হয় না, আবার অবরোহণ ও আরোহণকে বাদ দিয়ে পর্যায়ন বা ক্রমান্বয় হওয়া সম্ভব নয়। অতএব অবরোহণ, আরোহণ ও পর্যায়ন প্রক্রিয়া একে অপরের সাথে পরস্পর আন্তঃসম্পর্কযুক্ত। ক্লিয়ার হয়েছে? তো চলো আমরা 2 নম্বরের প্রশ্নটিকে দেখে নিই। দেখো, 2 নম্বরের প্রশ্নটি এখানে বলেছে ভৌম জলের নিয়ন্ত্রকগুলির বিবরণ দাও। তো উত্তর দেখে নাও। বৃষ্টির জল ও তুষার গলা জল হলো ভৌম জলের প্রধান উৎস। জলের অনুস্রাবণের মাত্রা কতগুলি নিয়ন্ত্রকের ওপর নির্ভর করে। এগুলি হলো বৃষ্টিপাতের পরিমাণ ও স্থায়িত্ব, শিলা বা মৃত্তিকার সছিদ্রতা ও প্রবেশ্যতা, ভূমির ঢাল, প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলার উপস্থিতি, বাষ্পীভবন, ভূমি ব্যবহারের প্রকৃতি, উদ্ভিদের অবস্থান প্রভৃতি। এবারে প্রথম পয়েন্টটা দেখে নাও, বৃষ্টিপাতের পরিমাণ ও স্থায়িত্ব। দেখো, বৃষ্টিপাতের পরিমাণ ও বন্টনের প্রকৃতির ওপর ভৌম জলের পরিমাণ বহুলাংশে নির্ভর করে। যে অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ যত বেশি ও যত দিন যাবৎ বৃষ্টিপাত ঘটে থাকে, সেই অঞ্চলে ভৌম জলের পরিমাণ তত বেশি হয়। বৃষ্টিপাতের পরিমাণ ও স্থায়িত্ব বেশি হলে অনুস্রাবণের মাত্রা বেশি হয় ও ভূগর্ভে জলের পরিমাণ বৃদ্ধি পায়। ঋতুভেদে ভৌমজলের পরিমাণে তারতম্য ঘটে। বর্ষাকালে ভৌমজলের পরিমাণ বেড়ে যায়, আবার শুষ্ক ঋতুতে এর পরিমাণ কমে যায়। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো, শিলা বা মৃত্তিকার সছিদ্রতা ও প্রবেশ্যতা। উত্তর, ছোট বড় নানা রকম
নানা রকম কণা দিয়ে, এটা কিন্তু কণা লেখা, ক মধ্যনাগার, কণা দিয়ে শিলা বা মৃত্তিকা গঠিত। এই কণাগুলি পরস্পর সংঘবদ্ধভাবে বিন্যস্ত থাকলেও তাদের মধ্যে যে ফাঁক বা শূন্যস্থান থেকে যায় সেগুলিকে ছিদ্র বা রন্ধ্র বলে। একটি নির্দিষ্ট পরিমাণ শিলা বা মৃত্তিকার মোট আয়তনের সাপেক্ষে ওই শিলা বা মৃত্তিকাশ্রিত রন্ধ্রের মোট আয়তনের শতকরা অনুপাতকে শিলা বা মৃত্তিকার সছিদ্রতা বলে। রন্ধ্রের মাধ্যমে জলের চলাচল ক্ষমতাকে শিলা বা মৃত্তিকার প্রবেশ্যতা বলে। চুনাপাথর, ডলোমাইট, বেলেপাথর ইত্যাদি প্রবেশ্য শিলায় ভৌমজল বেশি পরিমাণে সঞ্চিত থাকে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, ভূমির ঢাল। ভূমির ঢাল বেশি হলে জল দ্রুত গড়িয়ে যায়, ফলে ভূ অভ্যন্তরে জল বিশেষ প্রবেশ করতে পারে না। পরের পয়েন্ট, প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলার উপস্থিতি। দেখো, প্রবেশ্য শিলার নিচে অপ্রবেশ্য শিলা থাকলে জলের নিম্নগতি বাধাপ্রাপ্ত হয়, তখন ওই প্রবেশ্য শিলায় সঞ্চিত জল ভূজল বা ভৌম জল রূপে গণ্য হয়। নেক্সট চলে আসো, বাষ্পীভবন। বেশি উষ্ণ অঞ্চলে বাষ্পীভবনের মাত্রা বেশি হওয়ায় ভৌমজলের পরিমাণ কম হয়, এজন্য মরু অঞ্চলে ভৌমজলের পরিমাণ কম। নেক্সট পয়েন্ট, দেখো আমি অনেকগুলো পয়েন্ট দিয়েছি, তোমরা নিজেরা পয়েন্ট কমিয়ে নিতেও পারো, কোনো সমস্যা হবে না। পরের পয়েন্ট দেখো, ভূমি ব্যবহারের প্রকৃতি। দেখো, শহরাঞ্চলে পাকা রাস্তা, ঘরবাড়ি ইত্যাদি মাটির ওপরে একটি আচ্ছাদন রূপে কাজ করে ও জলের অনুপ্রবেশে বাধা দেয়, ফলে ভৌমজলের পরিমাণ কম হয়। এ কারণে কলকাতা মহানগরীর ভৌম জলতল ক্রমশ আরও নিচে নেমে যাচ্ছে। এবারে তোমরা 3 নম্বরের প্রশ্নটি দেখে নাও। এখানে 3 নম্বরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, চিত্রসহ ভৌমজলের বিভিন্ন স্তরগুলির বর্ণনা দাও। তো উত্তরটা দেখো, তা 3 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। সম্পৃক্ততার ভিত্তিতে ভৌমজলের স্তর বিন্যাস। সম্পৃক্ততার উপর ভিত্তি করে নিম্নে জলবায়ু স্তরের শ্রেণীবিভাগ দেখানো হলো। তাহলে এই ছকটা তোমরা আগে করে নেবে, তাহলে খুব সুন্দর হবে। দেখো, জলবায়ু স্তর এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দেখো ভাদো স্তর, একটা দেখো ফ্রিওটিক স্তর। এটাকে আমরা অসম্পৃক্ত স্তর বলতে পারি বা সম্পৃক্ত স্তর বলতে পারি। এদের আবার ভাগ আছে দেখে নাও, এ বি সি তিনটে। মৃত্তিকা, কৈশিক স্তর, মধ্যবর্তী ভাদো স্তর। এদিকে দেখো দুখানা ভাগ, স্থায়ী সম্পৃক্ত স্তর বা সাময়িক পরিবর্তনশীল সম্পৃক্ত স্তর। তাহলে এই ছকটা সুন্দরভাবে করে নিলে এবার চলে আসো, আমরা এক এক করে চালু করি। দেখো ভাদো স্তর, ভাদো স্তরে প্রথমে চলে আসো। দেখো বলছে ভূপৃষ্ঠ থেকে জলপৃষ্ঠ পর্যন্ত উপপৃষ্ঠীয় স্তরের যে অংশ কখনো সম্পৃক্ত হয় না, কিন্তু জল ওই স্তরের মধ্য দিয়ে অভিকর্ষজ টানে নিম্নগামী হয়ে সম্পৃক্ত স্তরে পৌঁছায়, তাকে ভাদোস স্তর বলে। ভাদোস বা অসম্পৃক্ত স্তরকে 3টি ভাগে ভাগ করা হয়: মৃত্তিকা জলস্তর, কৈশিক জলস্তর এবং মধ্যবর্তী জলস্তর। ঠিক আছে, আর এই ছবিটি তোমাদের কিন্তু সুন্দর করে কিন্তু খাতায় এঁকে নিতে হবে। তা ছবিটিকে তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এবং দেখে নিয়েছো। তো চলো আমরা পরে পেয়ে যাই। হচ্ছে এবার দেখো আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে মৃত্তিকা জলস্তর। কি বলছে দেখো, মৃত্তিকা জলস্তর ভাদো স্তরের সবচেয়ে উপরের অংশ। গাছের শিকড় মাটির গভীরে যে পর্যন্ত প্রবেশ করে সেই পর্যন্ত এই স্তর বিস্তৃত। এর গভীরতা মাটির ধরন ও উদ্ভিদের বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে। 2 নম্বর পয়েন্ট দেখো, কৈশিক স্তর। মাটির রন্ধ্রগুলি চুলের মতো সরু সরু নল দ্বারা যুক্ত থাকে, এদের কৈশিক নল বলে। পৃষ্ঠটান বাড়লে ভৌম জলপীঠ থেকে জল ওই নল দিয়ে ওপরের দিকে উঠে আসে এবং মাটির প্রতিটি কণাকে বেষ্টন করে তাদের গায়ে লেগে থাকে, একে কৈশিক জল বলে। যে স্তরে এরূপ অবস্থা ঘটে থাকে সেই স্তরকে কৈশিক স্তর বলা হয়। 3 নম্বর পয়েন্ট, মধ্যবর্তী ভাদো স্তর। দেখো, সর্বোচ্চ সর্বনিম্ন এই 2 স্তরের মাঝখানের অংশকে মধ্যবর্তী ভাদো স্তর বলে। এই অংশে জল ও মাটির মধ্যে বায়ু আবদ্ধ অবস্থায় থাকে। এবার চলে আসো আমাদের বিটা হচ্ছে দেখো, হ্যাঁ, ফ্রিয়েটিক স্তর। দেখো, ভূ অভ্যন্তরে শিলা ও মৃত্তিকার যে অংশ জল দ্বারা সম্পৃক্ত অবস্থায় থাকে তাকে ফ্রিয়েটিক জলস্তর বলে। ফ্রিয়েটিক জলস্তরের
পৃষ্ঠদেশকে ভৌম জলপীঠ বা ভৌম জলতল বলে। ফ্রিয়েটিক জলস্তরকে দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর, দুই হচ্ছে পরিবর্তনশীল বা সাময়িক সম্পৃক্ত স্তর। তা এর 1 নম্বর হচ্ছে কি স্থায়ী সম্পৃক্ত স্তর। দেখো, যে জলপীঠের নিচে ফ্রিয়েটিক জলস্তর সারা বছর সম্পৃক্ত থাকে, এমনকি শুষ্কতম ঋতুতেও যে জলস্তর জলপীঠের নিচে নামে না, সেই স্তরকে স্থায়ী সম্পৃক্ত স্তর বলে। 2 নম্বর পয়েন্টটা সাময়িক সম্পৃক্ত স্তর। দেখো, বর্ষাকালে অনুস্রাবণের মাত্রা বৃদ্ধি পেলে ভৌম জলপীঠ ওপরের দিকে উঠে আসে, কিন্তু শুষ্ক ঋতুতে জলপীঠ নিচের দিকে নেমে যায়। এভাবে জলপীঠের ওঠানামা সীমার মধ্যবর্তী অংশকে সাময়িক বা পরিবর্তনশীল সম্পৃক্ত স্তর বলা হয়। 4 নম্বরের প্রশ্ন দেখে নাও, কি বলা হয়েছে, মুক্ত জলবায়ু স্তর ও আবদ্ধ জলবায়ু স্তরের মধ্যে পার্থক্য নিরূপণ করো। তো দেখো, মুক্ত ও আবদ্ধ জলবায়ু স্তরের মধ্যে পার্থক্য, তা এখানে তোমরা ছক কেটে করে নেবে বিষয়, মুক্ত জলবায়ু স্তর আর আবদ্ধ জলবায়ু স্তর। প্রথম অবস্থান, দেখো, কোনো অপ্রবেশ্য বা প্রায় অপ্রবেশ্য শিলাস্তরের ওপরেই কেবল অবস্থান করে। এখান থেকে না 2টি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে অবস্থান করে। এবার চলে আসো 2 নম্বরে। দেখো, স্তরবিন্যাস সম্পৃক্ত ও অসম্পৃক্ত স্তরে বিভক্ত। অসম্পৃক্ত স্তর মৃত্তিকা, জল ও মাটি বায়ু স্তরে উপভিক্ত। ঠিক আছে, এদিকে দেখো সম্পৃক্ত স্তর রূপে কেবল একটি মাত্র স্তর থাকে। 3 নম্বরে চলে আসো, জলের চাপ। দেখো, উন্মুক্ত হওয়ায় জল কোনো চাপের অন্তর্গত হয় না। জল পূরণের পরিমাণ বেশি হলে জলতল উপরে উঠে আসে এবং নদী হ্রদের মধ্যে বা প্রস্রবণ আকারে নির্গত হয়। এদিকে দেখো, আবদ্ধ হওয়ায় জল প্রচণ্ড চাপের অন্তর্গত হয়। জল ক্ষরণের সম্ভাবনা কম প্রবেশ্য স্তরের মধ্য দিয়ে কিছু জল নিচে চলে যায়। 4 নম্বর দেখে নাও, ভৌম জলের প্রবাহ। দেখো, ডার্সির সূত্র অনুযায়ী জলের একটি নির্দিষ্ট প্রবাহ থাকে, যদিও জল প্রবাহের গতিবেগ যথেষ্ট কম, বছরে 1 মিলিমিটার 1 m থেকে সর্বাধিক 500 m পর্যন্ত হয়। এখানে দেখে নাও, জলপ্রবাহ বাধা পায়, ফলে জলের কোনো প্রকার প্রবাহ নেই বললেই চলে, কিংবা মুক্ত অ্যাকুইফারের মতো প্রবাহ ঘটে না। 5 নম্বর পয়েন্ট তোমরা দেখে নাও, জল উত্তোলন ও সংগ্রহ। দেখো, স্থায়ী সম্পৃক্ত স্তর পর্যন্ত কূপ বা নলকূপ বসানো হয় এবং প্রধানত যান্ত্রিক প্রক্রিয়ায় জল উত্তোলন ও সংগ্রহ করা হয়। এদিকে দেখে নাও, আর্টেজীয় কূপ খননের মাধ্যমে জল সংগ্রহ করা হয়। জল ফোয়ারার মতো বেরিয়ে আসায় জল উত্তোলনের যান্ত্রিক পদ্ধতির প্রয়োগ নেই। তাহলে তোমাদের 4টি প্রশ্ন কমপ্লিট করে দিলাম। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।